সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। চলুন দর্শক, আজকের পুরো পর্ব উপভোগ করি। দীর্ঘ 18 বছর পর বগুড়ার শহীদ চান্দী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের অনূর্ধ্ব-19 দলের মধ্যকার 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সকালে খেলা শুরুর আগেই মাঠে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় দর্শকদের চোখে মুখে ছিল দারুণ আনন্দ, আর কারো কারো মুখে ছিল দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট দেখতে না পারার ক্ষোভও। দীর্ঘদিন পর বগুড়ার শহীদ চান্দী স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আসর। এলাকাবাসীর আনন্দ যেন বাঁধ মানে না। জেলার বিভিন্ন এলাকা থেকে ছোট বড় সকল বয়সী দর্শক খেলা উপভোগ করতে ভিড় করেন মাঠে। কেউ জাতীয় পতাকা হাতে দলকে উৎসাহ দিচ্ছেন, আবার কেউ বন্ধু বান্ধব নিয়ে স্ট্যান্ডে বসে উপভোগ করছেন বাংলাদেশ আফগানিস্তানের অনূর্ধ্ব-19 দলের লড়াই। শহীদ চান্দী স্টেডিয়ামের পিচ, এই পিচটা অনেক ভালো এবং এটা বাউন্স পিচ, এবং আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে মিরপুর পিচের থেকে আমাদের স্টেডিয়ামের পিচটা অনেক ভালো মানের পিচ। 5 ম্যাচের এই সিরিজ দিয়ে বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন নিজেদের প্রতিভা বিকাশের। বগুড়ায় আন্তর্জাতিক মানের এই ম্যাচ আয়োজনে স্থানীয় ক্রীড়া মহলে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে খেলা দেখতে আসা ক্রিকেট প্রেমীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন পর বগুড়ায় আন্তর্জাতিক মানের কোনো ম্যাচ আয়োজন হচ্ছে, অথচ এই শহর থেকেই অনেক ভালো ক্রিকেটার জাতীয় দলে খেলছেন। এতদিন বগুড়াবাসীকে বঞ্চিত করা হয়েছে। আমাদের যে এখান থেকে বগুড়াতে 4টে প্লেয়ার গেছে, শফিউল ইসলাম থেকে শুরু করে মুফতি করিম, তাওহিদ, তানজিদ তামিম, এরা প্রত্যেকে গেছে, কিন্তু এই বগুড়া মাঠে কোনো খেলা নাই। 5 ম্যাচ সিরিজের প্রথম দুটি হবে বগুড়ায়, বাকি 3টি ম্যাচ হবে রাজশাহী ডিভিশনাল স্টেডিয়ামে। সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপের ব্রোঞ্জ মেডেল তথা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শ্রীলঙ্কা সরাসরি 3-0 সেটে বাংলাদেশকে পরাজিত করে টুর্নামেন্টে তৃতীয় স্থান লাভ করে। ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কা প্রথম সেটে 25-20 পয়েন্টে বাংলাদেশকে হারায়। দ্বিতীয় সেটে দুই দলের মধ্যে তুমুল লড়াই হলেও বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেনি। এই সেটে শ্রীলঙ্কা 25-23 পয়েন্টে জয়লাভ করে 2-0 সেটে এগিয়ে যায়। এরপর তৃতীয় সেটে লঙ্কানরা 25-20 পয়েন্টে জয় নিশ্চিত করে 3-0 সেটে ম্যাচ জিতে নেয়। এর ফলে টুর্নামেন্টে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। এর আগে 24 অক্টোবর রাউন্ড রবিন লিগের খেলায় এই দুই দলের সাক্ষাতে বাংলাদেশ 3-2 সেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। অপরদিকে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে নেপাল 3-1 সেটে মালদ্বীপকে পরাজিত করে পঞ্চম স্থান অধিকার করেছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে 3-2 সেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তুর্কমেনিস্তান। এ নিয়ে তৃতীয়বারের মতো কাভা কাপের শিরোপা জিতল মধ্য এশিয়ার এই দেশটি। এর আগে তারা 2015 ও 2018 সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। পুরো টুর্নামেন্টের দাপট দেখিয়েছে তুর্কমেনিস্তান। রাউন্ড রবিন লিগের 5 ম্যাচের সবগুলো জিতে ফেভারিট হিসেবে ফাইনালে আসে তারা, কিন্তু শিরোপা নির্ধারণের ম্যাচে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল আফগানিস্তান। উত্তেজনাপূর্ণ ফাইনালের শুরুতেই চমক দেখায় আফগানিস্তান, যারা 3 ম্যাচ জিতে ফাইনালে উঠে এসেছিল। 25-20 পয়েন্টে প্রথম সেট জিতে ম্যাচ 1-0 ব্যবধানে এগিয়ে যায় আফগানরা। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় তুর্কমেনিস্তান, 25-21 পয়েন্টে ম্যাচ জিতে সমতায় আনে। তৃতীয় সেটটি ছিল আফগানিস্তানের দখলে, 25-18 পয়েন্টে জিতে তারা আবারও 2-1 ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচ যখন তাদের দিকে ঝুঁকছিল ঠিক তখনই দুর্দান্ত প্রত্যাবর্তনে চতুর্থ সেট নিজেদের করে নেয় তুর্কমেনিস্তান। 25-20 পয়েন্টে সেট জিতে তারা খেলাকে নিয়ে যায়
ভাগ্য নির্ধারণী পঞ্চম সেটে। সেখানে ছিল চরম উত্তেজনা। একসময় দুই দলের স্কোর 11-11-তে সমান হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলে নেয় তুর্কমেনিস্তান। 15-12 পয়েন্টের সেট জিতে নেয় তারা এবং উল্লাসে মেতে ওঠে পুরো দল। নভেম্বর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে। প্রশ্ন থাকতেই পারে, খেলার সাথে এর সম্পর্ক কি? আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের পেশাদার হিসাববিদদের প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের ঢাকা রিজনাল কমিটি ডিএরসির আয়োজনে প্রথমবারের মতো চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরকে নিয়ে তৈরি হচ্ছে এক রান প্রতিযোগিতা। অ্যাকাউন্টিং ডে রান 2025 উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা তুলে ধরেন আয়োজনের বিস্তারিত। পেশাদার হিসাববিদদের প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ আইসিএবি এর ঢাকা আঞ্চলিক কমিটি ডিআরসি আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস উপলক্ষে আগামী 7 নভেম্বর ঢাকার হাতিরঝিলে একটি বিশেষ দৌড় ইভেন্ট অ্যাকাউন্টিং ডে রান 2025 আয়োজন করতে যাচ্ছে। ফিটনেস মিটস অ্যাকাউন্টিং এই থিমে অ্যাকাউন্টিং ডে রান 2025 উপলক্ষে 29 অক্টোবর ঢাকার কারণ বাজারের সিএ ভবনে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ইভেন্টের টি শার্ট এবং মেডেল উন্মোচিত হয়। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন আইসিএবি এর প্রেসিডেন্ট এন.কে. মবিন এফসিএ, ঢাকা আঞ্চলিক কমিটি ডিআরসি এর চেয়ারম্যান মাহমুদুর রহমান এফসিএ, রেস ডিরেক্টর আসিফুর রহমান এফসিএ, ইভেন্ট আহ্বায়ক শেখ মোহাম্মদ তারিকুল ইসলাম এফসিএ, ডিআরসি সেক্রেটারি মোহাম্মদ আকিজুর রহমান এফসিএ, ডিআরসি সদস্য মোহাম্মদ মাকসুদুর রহমান এফসিএ ও মোহাম্মদ কামরুজ্জামান এফসিএ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ ইভেন্টের দুটি ক্যাটাগরিতে 7.5 কিলোমিটার এবং 1 কিলোমিটার এ আয়োজনে 1800-রও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবেন। আমরা আইসিবি থেকে আজকে যে অ্যারেঞ্জমেন্টটা করতে যাচ্ছি, এটাকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে সেলিব্রেশনকে উপলক্ষ করে, যেটা 10 নভেম্বর অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা সেলিব্রেট করা হয়। আমরা যেটা আইসিবিতে করতে চাচ্ছি, যে অ্যাকাউন্টেন্টরা অনেকে মনে করে ব্যাক অফিস ফাংশনের লোকজন, বাট আমরা সেই জায়গা থেকে বার হয়ে আসতে যাচ্ছি। আমরা বিভিন্ন ডিসিপ্লিনের কাজ করি। আমরা এক্সপেক্ট করছি 1800 থেকে 2000 পার্টিসিপেন্টস হবে। আমরা সবাইকে দেখার অনুরোধ করছি এবং সবাইকে পার্টিসিপেট করার জন্য। এটা ফ্রি পার্টিসিপেশন, আপনারা সবাই আসতে পারবেন, জয়েন করতে পারবেন এবং লেটস হ্যাভ সাম ফান। থ্যাংক ইউ ভেরি মাচ। 1 কিলোমিটার ক্যাটাগরিতে বিশেষত শিশু এবং মায়েদের জন্য আয়োজন করা হচ্ছে। আমাদের অ্যাকাউন্টিং ডে রান তো হচ্ছে যে আমাদের প্রতি বছরের ন্যায়ই হচ্ছে, বাট এবার আমরা ম্যারাথন আকারে নিয়ে গেছি। বাট এর বাইরেও আমরা অনেকগুলি প্রোগ্রাম ম্যানেজ করেছি আমাদের স্টুডেন্টদের জন্য। একটা কুইজ কম্পিটিশন, আমাদের এই যে যারা উইনার হবে তারা কিন্তু আবার আমার সাউথ এশিয়ান কম্পিটিশনে আমাদের বাংলাদেশকে আইসিবির পক্ষ থেকে রিপ্রেজেন্ট করবে, সেই অংশটা আছে। প্লাস আমরা শুধুমাত্র ফিজিক্যাল হেলথ না, মেন্টাল হেলথ নিয়ে আমরা কনসার্ন। আমাদের ওরকম ইভেন্টও আছে আমাদের মেম্বারদের জন্য। They should not be confined into the workplace only. They should maintain their healthy lifestyle and well-being. So এই জন্য হচ্ছে আমরা মনে করলাম আমরা যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে এরকম একটা রান থ্রো করি, so it will create our own branding. It will also create the awareness to the society. So it's a great way of showcasing what we do and how disciplined and organized we are and how well we can contribute in both dimensions. ম্যারাথনটি ভোর 5:30 হাতিরঝিলের এমপি থিয়েটারের সামনে থেকে শুরু হয়ে পুরো হাতিরঝিল ট্র্যাক ঘুরে আবার হাতিরঝিল এমপি থিয়েটারে এসে শেষ হবে। সারা বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে কোচেস কোর্স, যা অলিম্পিক সলিডারিটি টেকনিক্যাল কোর্স ফর কোচেস পরিচালনা করে। প্রশিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে দক্ষিণ আফ্রিকার 50 বছরের অভিজ্ঞ কোচ ডক্টর জেনেডি টিসলার প্রশিক্ষণ দিয়েছেন বাংলাদেশের উদীয়মান তরুণ ফেন্সিং কোচদের। প্রশিক্ষণ খেলোয়াড়দের মানসিক চাপ সামলানো, মনোযোগ ধরে রাখা, আত্মবিশ্বাস তৈরি করা এবং প্রতিকূল পরিস্থিতিতেও ভালো খেলার জন্য প্রস্তুত করে গড়ে তোলে। তাই সারা বিশ্বে বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও অনুষ্ঠিত হয়েছে কোচেস কোর্স, যা অলিম্পিক সলিডারিটি টেকনিক্যাল কোর্স ফর কোচেস পরিচালনা করে। প্রশিক্ষকরা সঠিক খেলার ভঙ্গি এবং কৌশল শেখান, যা খেলোয়াড়দের ইনজুরি থেকে রক্ষা করে এবং খেলোয়াড়দের দক্ষ করে গড়ে তোলে। তাই প্রশিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে দক্ষিণ আফ্রিকার
50 বছরের অভিজ্ঞ কোচ ডক্টর জেনেডি টিশলার প্রশিক্ষণ দিয়েছেন বাংলাদেশের উদীয়মান তরুণ কোচদের। অভিজ্ঞ এই কোচ মনে করেন সব দেশের কোচদের জন্যই প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। Look, the courses, the coaching courses are very important for all countries, especially countries who are developing our sport. And thank you for International Olympic Committee, thank you for Olympic Association of Bangladesh that make this course possible. Because this is developing the sport all over the world, and the Fencing Federation of Bangladesh is young. তার কর্মজীবন এবং অবদানের জন্য তিনি ফেন্সিং কমিউনিটিতে অত্যন্ত শ্রদ্ধার পাত্র। তিনি আন্তর্জাতিক ফেন্সিং ফেডারেশন FIE এর কোচিং কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে খ্যাতি অর্জন করেন। এটি তার কর্মজীবনের অন্যতম প্রধান অর্জন। এই পদে থেকে তিনি বিশ্বজুড়ে ফেন্সিং কোচিং এর মান নির্ধারণ এবং উন্নত করার জন্য নীতি ও কর্মসূচি তৈরি করেছেন। তার নেতৃত্বে কোচিং কাউন্সিল ফেন্সিং প্রশিক্ষণে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রবর্তন করে। I'm the president of International Fencing Federation Coaching Council, and I'm doing a lot of different courses in different countries, and experience is good. I'm giving these courses, and the level of the course here and the level of organization and administration is good. It's organized very well. Qualification is very important. And it's a lot of young and very dedicated coaches and fencers here who want to improve and achieve the good result and medals for your country. বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন খুব দায়িত্বের সাথে কোচের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। ডক্টর জেনেডি টিশলার বাংলাদেশে এবারই প্রথম এসেছেন। বিদেশে এই কোচ বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ। Thank you very much for inviting me to the country that I can give some courses and share my experience and help the local coaches to improve their skills. I arrived in Bangladesh. Thank you very much for your hospitality. I've been met in airport and people are looking after me very carefully. They always help me. They help me to run the courses. Actually, everything is perfect. Thank you very much. এই প্রশিক্ষণ কর্মশালাটি মূলত অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন আয়োজন করেছিল, যার লক্ষ্য ছিল দেশের ফেন্সিং প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়া। অলিম্পিক সলিডারিটি টেকনিক্যাল কোর্স ফর কোচেস এই প্রোগ্রামটা চালায় থাকে, যেটা প্রত্যেকটা দেশে অনুষ্ঠিত হতে যায়। আমি অবশ্যই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে এবং তার কর্মকর্তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা এই সুযোগটা এবার বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনকে দিচ্ছে এবং এখন বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন এবং অলিম্পিক যৌথভাবে সহযোগিতায় এই কোচিং কোর্সটা চালানো হচ্ছে ফর দ্য কোচেস। এখানে আমাদের শারীরিক পরিশ্রমের সাথে মানসিক পরিশ্রমটাও দরকার হয়, স্টেট মেনটেন করে, তারপর হচ্ছে আমাদের যে ফিজিক্যাল গ্রোথগুলো এগুলো মেনটেন করে, এমনকি আমাদের আইকিউ লেভেলটাকেও খুব গ্রো করে। বর্তমানে আমাদের যে ফেন্সিং যে ট্রেনিংটা চলছে, কোচ ট্রেনিংটা, এর আগে আমাদের এরকম গিয়েছে, এর আগে আমাদের ফেন্সারদের জন্য ট্রেনিং গিয়েছে যেখানে ন্যাশনাল ক্যাম্পের অলরেডি প্রিপারেশন নিচ্ছে, আর এখন আমাদের হচ্ছে কোচ ট্রেনিং, বেস্ট কোচ দিয়ে আমাদের কোচ ট্রেনিং করাচ্ছে। ডক্টর জেনেডি টিশলার একজন সফল কোচ। তার অধীনে অনেক খেলোয়াড় অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। ষষ্ঠ জাতীয় সেপাক টাক্রো চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 20টি পুরুষ ও 10টি নারী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরুষ ও মিশ্র কোয়াড ইভেন্টে চট্টগ্রাম চ্যাম্পিয়ন হয়। জাতীয় সেপাক টাক্রো চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে চট্টগ্রাম আর নারী বিভাগে নীলফামারী শিরোপা জিতেছে। পল্টন ময়দানে পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে সাতক্ষীরা জেলাকে পরাজিত করেছে চট্টগ্রাম জেলা।
এদিকে নারী বিভাগের ফাইনাল ম্যাচে রাঙামাটি জেলাকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় নীলফামারী জেলা দল। ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আর্টিসানের চেয়ারম্যান অনিতা গোমেজ এবং সেপাক টাক্রো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক ঢালি উপস্থিত ছিলেন। পিকে শাকিরার প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল। বিশাল এই জায়গায় রয়েছে 3টি ভবন, একটি মূল বাড়ি এবং 2টি আলাদা ভবন। এছাড়া ইনডোর ও আউটডোর সুইমিং পুল, টেনিস কোর্ট, জিমনেশিয়াম, একাধিক চত্বর, এমনকি একটি রেকর্ডিং স্টুডিও আছে। পপ গায়িকা শাকিরা পিকে শাকিরার সম্পর্কের শুরু 2010 সালে। বার্সেলোনার অভিজাত এলাকার বাড়িটি নির্মাণ করা হয় 2012 সালে। তখন থেকে 2022 সালে বিচ্ছেদের আগ পর্যন্ত তারা সেই বাড়িতেই থাকতেন। দুজন আলাদা হয়ে যাওয়ার পরপরই বাড়িটি বিক্রির জন্য তোলা হয়। এল পাইসের খবরে বলা হয়েছে, পিকে শাকিরার পুরনো আর ইয়ামালের ভবিষ্যৎ ঠিকানা হতে চলা ভূ সম্পত্তিটি 3800 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত। বিশাল এই জায়গা রয়েছে 3টি ভবন, একটি মূল বাড়ি এবং 2টি আলাদা বাসভবন। এছাড়া ইনডোর ও আউটডোর সুইমিং পুল, টেনিস কোর্ট, জিমনেশিয়াম, একাধিক চত্বর, এমনকি একটি রেকর্ডিং স্টুডিও আছে। এবার আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী জেমস অ্যান্ডারসনকে নাইটহুড খেতাব দেওয়া হয়েছে। উইন্ডসর ক্যাসেলে প্রিন্সেস অ্যান তাকে এ সম্মানে ভূষিত করেন। 43 বছর বয়সী পেসার অ্যান্ডারসন 22 বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে 188 টেস্টে 704 উইকেট নিয়েছেন। টেস্টে পেসারদের মধ্যে অ্যান্ডারসনই সর্বোচ্চ উইকেট শিকারী। তুরস্কের ফুটবলে বড়সড় কেলেঙ্কারি ফাঁস হয়েছে। শত শত পেশাদার ম্যাচ কর্মকর্তারা জুয়া খেলায় যুক্ত ছিলেন বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন TFF। ফেডারেশন বলেছে, ঘটনাটির তদন্ত শেষ হয়েছে। এখন ম্যাচ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গে মামলা শুরু করা হবে। 2034 সালের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও প্রযুক্তি নির্ভর আয়োজনগুলোর একটি। আয়োজক দেশ সৌদি আরব এবার ফুটবল দুনিয়ায় এমন এক দৃষ্টিনন্দন স্বপ্ন দেখাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। মাটি থেকে 1150 ফুট উচ্চতার আকাশচুম্বী স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছেন তারা। বিশ্বের ইতিহাসে এটি হবে সবচেয়ে উঁচু স্টেডিয়াম। আসন্ন মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম ফুটবল টিমের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড় সহ আমন্ত্রিত অতিথিরা এই জার্সি উন্মোচন করেন। নারী ওয়ানডে ব্যাটারদের সর্বশেষ ICC র্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে বাংলাদেশের 2 ক্রিকেটার সুবাহানা মুস্তারি ও ফারজানা হকের। মঙ্গলবার প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দুজনেই উন্নতি করেছেন কয়েক ধাপ। সুবাহানা মুস্তারি র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে এখন 55তম স্থানে। অন্যদিকে ফারজানা হক 1 ধাপ এগিয়ে অবস্থান করছেন 46 নম্বরে। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটসের আজকের পর্বের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নম্বরে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।